দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। পরিবহন খাতে সাফল্যের পর এবার সংযুক্ত আরব আমিরাতে বাস্তবায়িত হলো আধুনিক মেগা প্রকল্প ইতিহাদ রেল। মাত্র 57 মিনিটে পাড়ি দেওয়া যাবে আবুধাবি থেকে দুবাইয়ের পথ। ঘন্টায় 200 কিলোমিটার বেগে চলা এই ট্রেন 400 জন যাত্রী বহন করতে পারবে। এতে প্রবাসীদের চলাচল আরও আরামদায়ক ও সহজ হলো। টিকিটের মূল্য সাশ্রয়ী হওয়ায় সাধারণ মানুষ ঝুঁকছেন এর দিকে। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদি রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের বুকে এ যেন এক রূপকথা। মরুর বুক চিরে ছুটে চলছে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক প্রকল্প ইতিহাদ রেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রী সেবায় হাজির হলো বহুল প্রতীক্ষিত এই ট্রেন সেবা। গত 30 জন আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ সিটি থেকে পাহাড় ঘেরা ফুজায়রা রুটে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে এই আধুনিক রেলগাড়ি। আর আগামী সেপ্টেম্বর থেকে চালু হতে যাচ্ছে দুবাই ও শারজা রুট, যেখানে মাত্র 57 মিনিটে পাড়ি দেওয়া যাবে আবুধাবি থেকে দুবাইয়ের পথ। ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এসব ট্রেন। পরিবহন করতে পারবে 400 জন যাত্রী। আর তাদের আরামায়েশের জন্য ট্রেনটিকে সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের সব আধুনিক প্রযুক্তি দিয়ে। ফ্রি হাই স্পিড ওয়াইফাই, সিটের পাশে চার্জিং পোর্ট, আর সাথে থাকছে ইকোনমি থেকে শুরু করে প্রিমিয়াম ক্লাসের রাজকীয় হসপিটালিটি। যাতায়াতের ভাড়া কম ও অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকায় সাধারণ মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিতে চলেছে ট্রেন সেবা। স্মার্টফোন কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটা যাবে টিকিট। খুবই চমৎকার জার্নি, এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি অসাধারণ। আমি সবাইকে অনুরোধ করব এই রেলে ভ্রমণ করার জন্য। ফার্স্ট টাইম তো এক সপ্তাহ থেকে আমি টিকিট বুকিং করার জন্য চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আমি সানডে যাওয়ার জন্য বুকিং করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সানডে আমি দেখছি সোল্ড আউট। তারপরে আমি একদিন আগে দেখে তারপরে আমি অনেক কষ্ট করে বুকিং করছি। তবে অনেক ভালো লাগছে এটার মধ্যে জার্নি করে। প্রকল্পের রোড ম্যাপ অনুযায়ী 2026 সালের ডিসেম্বরের মধ্যে আল দাফরা এবং 2027 সালের মার্চের মধ্যে শারজা ইউনিভার্সিটির মূল স্টেশন চালু করা হবে। এরই মধ্যে দিয়ে সম্পন্ন হবে এই ঐতিহাসিক রেল নেটওয়ার্ক। পরিবহন সেবায় সফল হওয়ার পর ইতিহাদ রেল এবার যাত্রী সেবায় আমিরাতের বুকে এক নতুন দিগন্তের সূচনা করল। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। মাশহাদের ইমাম রেজার মাজারে সমাহিত হবেন তিনি। দাফন করা হবে পরিবারের বাকি 4 সদস্যকেও। শেষ বিদায় জানাতে মাশহাদে নেমেছে মানুষের ঢল। এর আগে টানা 6 দিন 4 শহরে প্রিয় নেতার জানাজা পড়েন লাখ লাখ মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে শিয়াদের নেতা বনে যাওয়া খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরাকের কারবালা ও নাজাফেও ছিল জনস্রোত। 87 বছর আগে যে শহরে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি, সেখানেই ফিরল তার মরদেহবাহী কফিন। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে ইমাম রেজার মাজারে আজ সমাহিত করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। দাফন হবেন মার্কিন ইসরায়েলি হামলায় নিহত পরিবারের বাকি সদস্যরাও। খামেনিকে চিরবিদায় জানাতে বুধবার থেকেই মাশহাদের সড়কে সড়কে মানুষের ঢল। শোকার্ত ইরানিরা চান হত্যাকাণ্ডের প্রতিশোধ। সূচি অনুযায়ী স্থানীয় সময় সকালে দাফনের কথা থাকলেও ইরাকে ছিল ধারণার তুলনায় অতিরিক্ত জনস্রোত। ভিড় সামলে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ ফেরাতে বেগ পেতে হয়। বাধ্য হয়েই দাফনের সময় পেছায় কর্তৃপক্ষ। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কিংবা নিজের জন্য শহীদ হননি, বরং তিনি ইসলামের জন্যই শাহাদাত বরণ করেছেন। তিনি বিভিন্ন জনগোষ্ঠী সহ সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শাহাদাতের মধ্য দিয়ে তিনি এই ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। যৌথ হামলায় নিহত হওয়ার 4 মাস পর গত 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। 6 জুলাই মসজিদ প্রাঙ্গণ থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত হয় শোক মিছিল। এরপর 7 জুলাই শিয়াদের কাছে অন্যতম পবিত্র শহর কোমে নেওয়া হয় মরদেহ। 7 জুলাই স্থানীয় সময় রাতেই মরদেহ নেওয়া হয়েছিল ইরাকের নাজাফে। এয়ারপোর্টে প্রথম জানাজা শেষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হয় নাজাফে অবস্থিত ইসলামের 4র্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফা অনুষ্ঠিত হয় জানাজা। নাজাফ থেকে নেওয়া হয় কারবালায়। সেখানে খামেনিকে শ্রদ্ধা জানান লাখ লাখ মানুষ।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর দাবি, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা দিল্লি আলোচনা ইতিবাচক পথে এগুচ্ছে বলে জানান তিনি। পররাষ্ট্র সচিব নিউ ইয়র্ক ও জেনেভায় নতুন দূতের পাশাপাশি ব্রিটেন ও ভারতের নতুন হাই কমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে, জানান শামা ওবায়েদ। 5 আগস্ট 2024-এর পর থেকেই দিল্লিতে অবস্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি ক্ষমতায় এসেও তাকে ফেরাতে আদালতের রায়ের কপিসহ দিল্লিতে চিঠি লিখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে জবাব না পেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে চলতি বছরের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। সরকারও ফেরাতে চাই, শেখ হাসিনাও ফিরতে চান। এখন তাহলে চ্যালেঞ্জ কি? প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। আইনি জটিলতা আছে কি নাই সেটা আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া আমাদের চালানো দরকার সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না। যিনি আসামি তার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ। সেই চুক্তি নবায়ন হচ্ছে কবে বা এটি নিয়ে দিল্লির মনোভাব কি, সেসব নিয়ে আলোচনা কতদূর? আর নবায়ন না হলে বাংলাদেশের পানি পাওয়ার ভবিষ্যৎ কি? সব আলোচনা তো ভিজিবল না, আলোচনা তো চলতে থাকে। তো যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার কর্মী আইরিন খান। আর সেখানে কর্মরত সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন পরবর্তী পররাষ্ট্র সচিব। আর বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লি যাবেন হাই কমিশনার হয়ে। আর দিল্লিতে থাকা রিয়াজ হামিদুল্লাহকে পাঠানো হচ্ছে জেনেভায় স্থায়ী প্রতিনিধি হিসেবে। জেনেভা থেকে ঢাকায় ফিরছেন নাহিদা সোভান, দায়িত্ব নিচ্ছেন ফরেন সার্ভিস একাডেমির। আর চুক্তিভিত্তিক নিয়োগে থাকা একাডেমির রেক্টর আব্দুল মুহিত যাচ্ছেন লন্ডনে হাই কমিশনার হয়ে। যে কোনো মন্ত্রণালয় দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন এবং এফিসিয়েন্সি, কাজটি করতে ব্যক্তিটি পারদর্শী কিনা, কাজটি পারে নাকি এবং তার যোগ্যতা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার যোগ্যতা, এগুলো বিচারে যে কোনো মন্ত্রণালয় আমাদের রদবদল হয়। সবার আগে বাংলাদেশ দলের এই নীতি সামনে রেখে কূটনীতি এগোচ্ছে বলে জানান শামা ওবায়েদ। আমি আশা করছি যে ভারত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি জানান, পাসপোর্ট অফিসের অনিয়ম এবং দালাল সিন্ডিকেটের ঘুষের চিত্র উঠে আসে প্রতিবেদনে। সেবাগ্রহীতাদের হয়রানির বিষয়টিও নজরে আসে তার। নির্বাচনী এলাকাসহ পুরো নাটোরে কোনো অন্যায় অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনিয়মের ঘটনায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার দলীয় হুইপ। এর আগে গতকাল পাসপোর্ট অফিসের ঘুষ বাণিজ্য নিয়ে একটি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষকে পাসপোর্ট বানানোর নামে হয়রানি করছে তাদের বিরুদ্ধে, এবং এই সিন্ডিকেট এবং সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তারাও যদি জড়িত থাকে আমি আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এলডিসি উত্তরণ হলে রপ্তানি খাত যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে তার জন্য সরকার ও ব্যবসায়ীদের প্রস্তুতি নেই, এমন অভিমত অর্থনীতিবিদদের। ব্যবসায়ী নেতারাও বলছেন, রপ্তানি খাতে প্রণোদনার তুলনায় বেশি দরকার অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং কমানো। বাস্তবতা বলছে, শেষ 3 মাসে প্রবৃদ্ধির পরও বিদায়ী অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশ। সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়?
রপ্তানি খাতে বছরখানেক ধরে আয় কমতেই দেখেছে দেশ। বিদায়ী অর্থবছরের 9 মাসেই অর্জন ছিল কম। শেষ 3 মাসে চিত্র কিছুটা পাল্টালেও বড় প্রশ্ন, সুদিন টেকসই হবে কবে? বিদায়ী অর্থবছরে রপ্তানিতে আয় গিয়ে ঠেকেছে $48 বিলিয়ন, লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে 13.5%। জাহাজ নির্মাণ, ফলমূল, ইলেকট্রনিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ শিল্পে প্রবৃদ্ধি থাকলেও হস্তশিল্প, সিরামিক, পাট ও চা শিল্প শোনাচ্ছে অপ্রাপ্তির গল্প। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকেও নেই সুখবর। নিটওয়্যার ও ওভেনে কমেছে আয়। এ খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতির মতে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি সংকট, ট্রাম্প ট্যারিফ এসব কারণ তো রয়েছেই। তবে দেশের রপ্তানি খাতের অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং না কমাতে পারলে সম্ভব হবে না টেকসই উন্নয়ন। ভালো না থাকার কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড। ব্যাংকের বরোয়িং রেট 13%, 14%, 15%। 15% ইন্টারেস্ট দিয়ে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চলার কথা না। আমাদের তো এটা প্রতিযোগিতা করতে হবে আন্তর্জাতিকভাবে, ভারতের সাথে, পাকিস্তান, চায়না, ভিয়েতনাম এদের সাথে। তো সেই প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে হলে আমাদের এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। 3 বছর পর হোক বা এর আগে এলডিসি উত্তরণ হচ্ছেই। তখন শুল্কমুক্ত সুবিধা তো মিলবেই না, উল্টো কাছাকাছি অর্থনীতির দেশগুলোর সাথে প্রতিযোগিতা বাড়বে কয়েক গুণ। দেশের রপ্তানি খাত মুখোমুখি হবে নতুন চ্যালেঞ্জের। সরকার ও ব্যবসায়ী সংগঠন এর জন্য কতটা প্রস্তুত বলে মনে করেন অর্থনীতিবিদরা? একটি হলো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার জন্য আমাদের রপ্তানি খাতের প্রস্তুতি, যেটাকে সরকারের দিক থেকে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলা হয়। আমার ধারণা এখনও সেটির জন্য আমরা সামগ্রিকভাবেই রপ্তানি খাতগুলো প্রস্তুত না, এমনকি সরকারের প্রতিষ্ঠানগুলো এখনও সেই অনুযায়ী উদ্যোগ নিচ্ছে না, যেটা আমাদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। বাণিজ্যমন্ত্রী জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা মাথায় রেখেই আগাচ্ছে সরকার। প্রণোদনা বাড়ানো হচ্ছে বিভিন্ন খাতে। এরই মধ্যে নতুন বাজার খুঁজতে দেশভেদে ট্যারিফ ও বিভিন্ন বাণিজ্য সুবিধা যাচাই বাছাই করা হচ্ছে। ট্যারিফ হাই বিশেষত আমাদের গার্মেন্টস পণ্যের জন্য, আমরা সেগুলির একটা ভিন্ন তালিকা করছি। আমরা সেই সব দেশের সাথে চেষ্টা করব এই তৈরি পোশাকের উপর তাদের শুল্কের জন্য তারা কমিয়ে নিয়ে আসে। আর বিভিন্ন অন্য যেগুলি আমাদের রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় যেগুলি পণ্য আছে, যেমন পাট, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পণ্য, এরকম বিভিন্ন পণ্যের উপরে আমরা এমফেসিস দিচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর বার্ষিক প্রতিবেদন বলছে, একক রপ্তানি বাজার হিসেবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য যথাক্রমে জার্মানি ও যুক্তরাজ্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। 1 বছরের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতি চরম সহনশীলতা দেখাচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্য সংকট এখনও সমাধান হয়নি। এভাবে চলতে থাকলে জ্বালানির দাম আরও বাড়বে। তখন অনেক দেশে মূল্যস্ফীতি সামাল দেওয়া কঠিন হবে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির জনসংযোগ পরিচালক জুলি কোজাক। জানান, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাই সবশেষ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে অনেক দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। যদিও প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিনিয়োগ হচ্ছে প্রায় সব দেশে, এটি মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে সহায়তা করছে। ভারত প্রসঙ্গে তিনি বলেন, শ্রম আইন ও বাণিজ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছে দেশটি। অন্যদিকে উৎপাদনশীলতার হ্রাস ও বয়স্ক জনসংখ্যার চাপ সামলাতে হচ্ছে চীনকে। Since the war in the Middle East started, যুদ্ধের ফলে সৃষ্ট সরবরাহ জটিলতা জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে প্রযুক্তির উপর বিশেষ করে AI চালিত বিনিয়োগের ফলে একটি ইতিবাচক চাহিদা তৈরি হয়েছে। এই শক্তির প্রভাবে সামগ্রিক বিশ্ব অর্থনীতির স্থিতিশীল থাকলেও এর প্রভাব সব দেশে সমান নয়। বিশেষ করে যেসব দেশে পণ্য আমদানির উপর নির্ভরশীল তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ছিল প্রবাসের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।